এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। আপনি বলবেন এ আবার কি, এ তো ননসেন্স। আমি বলবো ইট মেক্স পারফেক্ট সেন্স। শুনেই দেখুন না, বুঝতেই পারবেন কোনটা এপাং কোনটা ঝপাং আর আমরা সবাই কিভাবে ড্যাং ড্যাং। তো প্রথমে আমরা এপাং ওপাং এর গল্পে আসি। আপনারা জানেন আমাদের রাজ্যে একটা বিষয় হয় যেটার নাম হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রত্যেক বছর হয়, এবছরের ফেব্রুয়ারি মাসেও হবে। এবং এই যে বিভিন্ন সম্মেলনগুলো হয় সেখানে প্রচুর শিল্পপতিরা আসেন, কোটি কোটি টাকার বাণিজ্যের কথা হয়, কোটি কোটি টাকা বিনিয়োগ হবে, শিল্পপতিরা বড় বড় কারখানা করবেন, প্রচুর মৌসই হয়, কিন্তু কোনোটাই আর পিয়া হয়ে আসে না। মানে কোনোটাই আমাদের কাছে আসে না, প্রিয় হয় না, বাস্তবায়িত হতেও আমরা দেখি না। তো এবারেও হবে, এবারেও শিল্পপতিরা আসবেন, অনেক অনেক ব্যবসার কথা বলবেন। 2023-এ আপনাদের মনে আছে যে মুখ্যমন্ত্রী স্পেনে গিয়েছিলেন। তো মুখ্যমন্ত্রী বাণিজ্য আনতে যাবেন, সঙ্গে যাবেন কে? আমাদের দাদা আছেন, কোমর বেঁধেছেন। কোমর বেঁধে দাদা গিয়েছিলেন স্পেনে, এবং দাদা মানে সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং তিনি ঘোষণা করেছিলেন যে শালবনীতে যে জমি রয়েছে সেখানে তিনি কারখানা করবেন এবং সেখানে খুব তাড়াতাড়ি সমস্ত উৎপাদনও শুরু হয়ে যাবে, 6 মাসের মধ্যে কারখানা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। তো তারপরে আপনারা জানেন এবছরেও আবার বিশ্ববঙ্গ সম্মেলন হবে, এই বাণিজ্য সম্মেলন। তো কিছুদিন আগেই, কয়েক মাস আগেই একটা বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রী এবং সেখানে বিভিন্ন বড় বড় শিল্পপতিরা এসেছিলেন। তো কথাবার্তা হচ্ছিল যে কি করব বলো তাহলে এবার আমরা বাণিজ্য সম্মেলনে, মেনুতে কি থাকবে, রসকদম্ব নাকি সিঙ্গারা? সৌরভ গঙ্গোপাধ্যায়ও সেখানে ছিলেন, তিনি আবার আমাদের বাণিজ্যের অ্যাম্বাসাডার। তো তিনি সেখানে ছিলেন, তার সঙ্গে আরও শিল্পপতিরা ছিলেন, যেমন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি এই বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন যে আমরা তো এই দেশের 22টা রাজ্যে ব্যবসা করছি, কিন্তু পশ্চিমবঙ্গের মতো শিল্পবান্ধব পরিবেশ আমরা আর কোথাও পাই না। আহা, কি ভালো কথা। আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা তিনিও বেরিয়ে আসেন এবং তিনি বলেন যে তিনি তার 3য় ইস্পাত কারখানা তৈরি করছেন, পশ্চিমবঙ্গে 2500 কোটি টাকা বিনিয়োগ করেছেন। তারই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন যে দেখুন এখানে এত বড় বড় শিল্পপতিরা রয়েছেন, তার মধ্যে আমি তো কিছুই না। ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট্ট করে আপনাদের বলে দিই, এপাং ওপাংয়ের গল্প তো বুঝতে হবে। 2023-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পেনে গিয়েছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় সেখান থেকে ঘোষণা করেন যে আমাদের পশ্চিমবঙ্গের শালবনীতে জিন্দাল গ্রুপের প্রকল্পের যে পরিত্যক্ত জমি পড়ে রয়েছে সেখানেই বাড়ি তৈরির রড, লোহার রড তৈরি করার কারখানা তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 6 মাসের মধ্যে কারখানা তৈরি হয়ে যাবে, খুব দ্রুত উৎপাদন হবে। তো 6 মাস পেরিয়ে গেল, কারখানার কোনো দেখা নেই, কাজ কিছুই এগোয়নি। প্রশ্ন উঠে আসে যে কি হলো তাহলে? সৌরভ গঙ্গোপাধ্যায় তখন বলেন যে না না, শালবনীতে হচ্ছে না, চন্দ্রকোনাতে প্রয়াগের যে ফিল্ম সিটি করার কথা ছিল সেই প্রয়াগ গোষ্ঠীর জমিটা পরিত্যক্ত পড়ে রয়েছে, সেখানেই এবারে এই কারখানাটা হবে। এবং তারই সঙ্গে এই খবর সামনে আসে যে রাজ্য সরকারের তরফ থেকে 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থাকে এই প্রয়াগের জমিটা দেওয়া হয়েছে কারখানা তৈরি করার জন্য। এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে কেন রাজ্য সরকার 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থাকে এই জমি কেন দিয়ে দিয়েছেন? এবং এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রয়াগ চিটফান্ডে টাকা রেখে যারা প্রতারিত হয়েছেন তারা দাবি করেন যে এই জমি রাজ্য সরকার 1 টাকার বিনিময়ে কি করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দিতে পারেন, লিজে কি করে তিনি নিতে পারেন 1 টাকার বিনিময়? প্রয়াগের চিটফান্ডে টাকা রেখে আমরা প্রতারিত হয়েছি, তাহলে এই প্রয়াগের ঘটিবাটি বেচে আমাদের টাকা পয়সা দিতে হবে। মানে প্রয়াগের এই যে জমি, এই জমির বাজার দর অনুযায়ী নিলাম করতে হবে। এই জমি সেই নিলামের মাধ্যমে বিক্রি করে যে টাকা পয়সা উঠবে, সেই টাকা পয়সা এই যারা প্রতারিত হয়েছেন প্রয়াগ গ্রুপে চিটফান্ডে টাকা রেখে তাদের মধ্যে ভাগ করে দিতে হবে। এই মামলায় কলকাতা হাইকোর্টের তরফ থেকেও প্রশ্ন করা হচ্ছে ऐसा कैसे? না না, মানে কি করে এত ভালোবাসা কি কারণে বলুন তো? হঠাৎ 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থাকে আপনারা এই জমি লিজে দিয়ে দিলেন, 350 একর জমি। ব্যাপারটা কি, মানে এর ভিত্তিটা কি? হোয়াট ইজ দ্য ভিত্তি অফ দিস ভালোবাসা? এই প্রশ্ন উঠে আসে এবং তারই সঙ্গে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই জমির ভ্যালুয়েশন করতে হবে, বাজার দর কি সেটা ঠিক করতে হবে, সেই অনুযায়ী একটা দাম নির্ধারণ করতে হবে, তারপর এই জমি নিলামে উঠবে। সেই নিলামে দর হাঁকবেন সবাই এবং সেই অনুযায়ী যিনি নিলামে জিতবেন তিনি জমির মালিক হবেন। 1 টাকার বিনিময়ে কাউকে কিছু লিজে দেওয়া যাবে না। তারই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানায় যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থা যদি চায় তাহলে তারাও নিলামে অংশগ্রহণ করতে পারে, তারাও দর হাঁকতে পারে এবং তারপর তারা যদি জিতে যায় এবং তারা যদি এই নিলামে সব থেকে বেশি দামটা দিতে রাজি হয়ে যায় তাহলে তারা সেই পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দেবেন, দিয়ে জমি কিনবেন, জমির মালিকানা তার কাছে চলে যাবে।
এই যে গোটা এপাং ওপাং ঝপাংয়ের বিষয়টা, এখানে একটা অদ্ভুত কাব্যিক জায়গা রয়েছে। এই যে এপাং ওপাংয়ের গল্পটা চলছে, আমাদের রাজ্যের সরকার যতবার শিল্পের কথা বলে, যতবার বাণিজ্য কারখানার কথা হয়, ততবার উঠে আসে এই ল্যান্ড পলিসির কথা। কিভাবে জমি অধিগ্রহণ করা হবে, কোথাকার জমি, কি হবে না হবে, এই বিষয় নিয়ে সমস্যা প্রত্যেকবার উঠে আসে। এমনিতেই আমাদের রাজ্যে সিঙ্গুর নন্দীগ্রাম হওয়ার পরে কোনো একটি সংস্থা ব্যবসা করতে আসবে, তাদের যে জমিটা পছন্দ সেই জমি তারা খুব সহজে পেয়ে যাবেন, এই জায়গাটা যথেষ্ট কঠিন, এটা মানে অসম্ভব প্রায় বলতে গেলে। সে কারণেই বারবার একটা স্বচ্ছ ল্যান্ড পলিসির কথা উঠে এসেছে। এবং তারই সঙ্গে মজার বিষয়টা দেখুন, এখানে দুদিক থেকে কনফিউশন রয়েছে। প্রথমত, 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থা কেন লিজে পাচ্ছিল এই জমিটা? মানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এতটাই অসহায় বা তার সংস্থা এতটাই অসহায় যে 1 টাকার বিনিময়ে লিজে দেওয়া হচ্ছিল? এইটা যেমন একটা কনফিউশনের ব্যাপার। বা রাজ্য সরকারের কি এতই ভালোবাসা? এইটা যেমন একটা প্রশ্নের জায়গা। তেমনই আবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ হিসেবে দেখিয়ে আসলে পেছনে অন্য কেউ বুক বাজাচ্ছেন কিনা, অন্য কেউ রয়েছেন কিনা যিনি ব্যবসাটা করছেন, যিনি এই ডিলগুলো করছেন রাজ্য সরকারের সঙ্গে, সেই প্রশ্নটাও উঠে আসে। এবং তারই সঙ্গে মজার বিষয়টা দেখুন, আমাদের রাজ্য সরকার যাকে বাণিজ্যের অ্যাম্বাসাডার বানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে টুপি পরাতেও ছাড়েনি। তাকেও 1 টাকার বিনিময়ে লিজে এমন একখানা জমি দেওয়া হয়েছে যেটা 2 দিন বাদেই কোর্টের চক্কর খাবে এবং কোর্টে গিয়ে ধাক্কা খাবে। এক হাতে তো তালি বাজে না, দুটো হাতই দরকার হয়। তাই দুদিক থেকেই কনফিউশনের যথেষ্ট জায়গা রয়েছে। মোদ্দা কথা, এইসব কারখানা টারখানা হচ্ছে বলে আপাতত মনে হচ্ছে না। এই হলো এপাং আর ওপাংয়ের গল্প। এইবার বলি কেন বললাম আমরা সবাই ড্যাং ড্যাং। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই যে প্রয়াগ গোষ্ঠীর জমি যেটা নিলামে তোলা হবে, নিলামের মাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায় কিনতেই পারেন। এই জমির ভ্যালুয়েশন ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে সেবির ওপর। এটা কিন্তু রাজ্য সরকার করছে না। আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেবি এই কাজটা করবে এবং সেবিকে আমাদের রাজ্য সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আমরা সবাই ড্যাং ড্যাং এর কথাটা কেন বললাম? এতক্ষণ ধরে এপাং ওপাং হয়ে গেল। এবারে আমাদের রাজ্য সরকার বলছে যে আমরা খেলাটাই ঘুরিয়ে দিয়েছি, আমরা ওসব আর ইস্পাত টিস্পাত কারখানা টারখানা বড় কিছু ওসবে নেই, আমরা আর টলিউশনে নেই, আমরা পরিবেশ বান্ধব যে কারখানা, পরিবেশ বান্ধব যে ব্যবসা, সেই দিকে এগিয়ে যাচ্ছি। এবং সে কারণে বলা হচ্ছে যে এবারে বলা হবে পরিবেশ বান্ধব ব্যবসা যারা করবেন তাদেরকে উৎসাহিত করা হবে। সেই ব্যবসা যাতে আরো বেশি করে পশ্চিমবঙ্গে আসে তার জন্য বলা হচ্ছে যে যারা এই ইকো ফ্রেন্ডলি ব্যবসায় নামবেন, যারা ইকো ফ্রেন্ডলি ব্যবসা করার জন্য বিনিয়োগ করবেন, তাদের জমির কনভার্সন ফি, বিদ্যুতের বিল এবং তারই সঙ্গে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হবে। এইভাবে পরিবেশ বান্ধব যে ব্যবসা বাণিজ্য, যে ইনভেস্টমেন্ট রয়েছে, সেটাকে উৎসাহিত করা হবে এবং সেটাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে। খুব ভালো ব্যাপার। ট্রাম বন্ধ করে দিয়ে পরিবেশ বান্ধব ব্যবসাকে আমরা উৎসাহিত করব। এবং এটা খুব ভালো কথা যে গাছ থাকবে, সুন্দর অরণ্য, কোথাও কোনো পরিবেশ দূষণ হবে না, শুনতে খুবই ভালো লাগে। কিন্তু বাস্তবটা এটাই, এই ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব যে সেগমেন্ট, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো বড় বড় ইন্ডাস্ট্রি, বড় শিল্প, বড় কারখানা এগুলো পড়ে না। এটাকে ভিশন ফর টুমরো বলা হয়ে থাকে। আগামী দিনে এটাই হওয়া উচিত, এই লক্ষ্য নিয়েই সবাই এগোচ্ছে। কিন্তু বাস্তবের মাটিতে আজকের দিনে কিন্তু এই পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি সেগমেন্টের আন্ডারে বড় বড় কারখানা শিল্প হচ্ছে এমনটা দেখা যায় না। বেসিক্যালি আমাদের রাজ্য সরকার বলছে এমন শিল্পের দিকে আমরা এগোবো যেখানে কার্বন নির্গমনের পরিমাণটা কম। তো সেখানে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ছে না। অর্থাৎ এখানে যে ধরনের ব্যবসা রয়েছে, যে ধরনের ইনভেস্টমেন্ট আসে, সেটা থেকে বৃহত্তর ক্ষেত্রে আপনি খুব প্রভাব দেখতে পারবেন না। হাজার হাজার জব জেনারেশন, চাকরি তৈরি এই সমস্ত ব্যবসার মাধ্যমে হবে না। এটা কোন ব্যবসার সেগমেন্টের মধ্যে পড়ছে? এমএসএমই, মাঝারি এবং ক্ষুদ্র শিল্প। সেই মাঝারি এবং ক্ষুদ্র শিল্প যেটাই পশ্চিমবঙ্গ অলরেডি ভালো করছে, এগিয়ে রয়েছে। কিন্তু আবারও এর মাধ্যমে বৃহত্তর ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ বা চাকরির ক্ষেত্রে সাংঘাতিক কোনো বড় প্রভাব দেখতে পাওয়া যাবে না। সেই মাঝারি এবং ক্ষুদ্র শিল্পকেই আরো বেশি করে উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ আমাদের সরকারের বক্তব্য হচ্ছে আমরা গোলপোস্টটাই চেঞ্জ করে দিলাম, আমরা খাতাই বদলে দিয়েছি। ওই বড় শিল্প, বড় কারখানা, বড় বিনিয়োগের পরীক্ষাই আমরা দিতে যাচ্ছি না। আমরা এই মাঝারি এবং ক্ষুদ্র শিল্প যেখানে পাশ করেছি সেইটার কথাই আমরা বলবো, সেই খাতাতেই লিখবো, সেদিকেই আমরা বলবো চলুন আমরা এটাই করি।
এখানে অনেকেই বলতে পারেন যে সবকিছুকে এত নেতিবাচকভাবে দেখেন কেন? ঠিক আছে, সরকার পরিবেশ বান্ধব হতে চাইছে, ইকো ফ্রেন্ডলি হতে চাইছে, এটা তো একটা সঠিক পদক্ষেপ, পরিবেশের কথা ভাবছে আমাদের সরকার। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই সরকারই কিন্তু আবার দেউচাপাচামির কয়লা খনি থেকে কয়লা তোলার জন্য এতটাই উৎসাহী যে সেখানে 3 মাসের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এই কয়লা খননের ক্ষেত্রে সরকার উৎসাহী, তার কারণ এই কয়লা যদি বের করা যায়, এই ব্যবসা যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, এখান থেকে প্রচুর চাকরি হবে এবং অর্থের জন্যও আমাদের রাজ্যকে আর কারোর দিকে তাকাতেই হবে না। 1.2 বিলিয়ন টনসের কয়লা এখানে রয়েছে, এই খবর উঠে আসছে, এবং এটা যদি সত্যিই তোলা যায় তাহলে একেবারে সোনায় সোনা। অর্থাৎ বুঝতেই পারছেন, সেখানে কিন্তু গাছ কাটা, জমি অধিগ্রহণ করা এবং কয়লা খনন ব্যাপারটা খুব একটা পরিবেশ বান্ধব তো নয়, জানেন আপনারা সকলেই। কয়লা জিনিসটা একেবারে ইকো ফ্রেন্ডলি নয়, কিন্তু সেদিকে আমাদের রাজ্য সরকারের প্রচন্ড পরিমাণে উৎসাহ আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লার রিজার্ভ পাওয়া গেছে, কত বড় এলাকা জুড়ে তাহলে কয়লা খনন হতে পারে বুঝতেই পারছেন। এবং এইখান থেকে যদি সত্যি কয়লা টয়লা পাওয়া যায় তাহলে কত বড় ব্যবসা হবে, আর খাদান পার্ট 2 এর কত সুন্দর আমরা স্ক্রিপ্ট এখান থেকে বের করে আনতে পারবো, সেটাই এখন দেখার বিষয়। তাহলে বুঝতে পারলেন আমরা সবাই কেন ড্যাং ড্যাং, কেন এই বিষয়টা হচ্ছে, মানে কি হচ্ছে আলটিমেটলি বিষয়টা। আবার একটা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এপাং ওপাং ঝপাং হবে, সেখানে আবারও মুখ্যমন্ত্রী থাকবেন, সেখানে প্রচুর MOU এর কথা বলা হবে। আমাদের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও নিশ্চয়ই অ্যাম্বাসেডার হিসাবে উপস্থিত থাকবেন, আম্বানিও আসতে পারেন, আদানি ইতিমধ্যে আপাতত একটু চাপে রয়েছেন, বলা যায় না, তিনিও চলে আসতে পারেন, আরো বড় বড় নানা রকম শিল্পপতিরা নিশ্চয়ই আসবেন, নানা রকম কথাবার্তা হবে, ভালো ভালো খাওয়া দাওয়া হবে। অমিত মিত্র এখনো পর্যন্ত বেঁচে আছেন, মঞ্চের উপরে দাঁড়িয়ে তিনি সেই প্রমাণ দেবেন, এবং তারই সঙ্গে কত কত কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, কত কত কোটি কোটি টাকার MOU সাইন করা হচ্ছে, সেই সমস্ত ঘোষণা নিশ্চয়ই তিনি মঞ্চের উপর থেকে শোনাবেন। আমরা আবার দেখতে পাবো এগুলো কোনোটাই বাস্তবায়িত হচ্ছে না, কোনোটাই সামনে উঠে আসছে না, বড় কারখানা, বড় চাকরি, সেসব কিছুই হচ্ছে না। অর্থাৎ আমরা যে তিমিরে সেই তিমিরেই ড্যাং ড্যাং করে থেকে যাব। তাহলে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। দেখেছেন এই কবিতার লাইনের কত সুন্দর একটা মানে আছে, শুধু শুধু সন্দেহ করেন আপনি, কি সুন্দর খাপে খাপ বসে গেল, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এই সত্যি কথাগুলো মানুষের সামনে এইভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে, তাহলে হঠাৎ যদি উঠলো কথার পাশে আপনারা এসে দাঁড়াতে পারেন আর্থিক সাহায্যের মাধ্যমে। আমাদের এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, অথবা হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজের পাশে থাকার জন্য এবং আমাদের পর্বগুলি দেখার জন্য। দেখা হবে আবার পরের দিন। ভালো থাকবেন।